শহীদের হিসাব দিচ্ছে, আমাদের এতজন শহীদ, আমাদের আহতর হিসাব দিচ্ছে না কেউ, কোনো দল দিচ্ছে না। কারণ আহতরা জীবিত আছে, তার তো দায়িত্ব নিতে হবে, ওষুধ দিতে হবে, খাবার দিতে হবে, অথবা বলতে পারে যে আমি ওনার দলে না, আমার গুনতেছে। খালি মরে গেলে লাশ নিয়ে টানাটানি, শহীদ নিয়ে টানাটানি। খেয়াল করেন জগলুল ভাই বিদেশ থেকে আমি যে কথাগুলো বলছি এগুলো বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি। কেন শুধু শহীদের হিসাব হচ্ছে? দল বলে আমার এতজন শহীদ হয়েছে, এতজন আহত কতজন হয়েছে, এটা বলে না কেন? জাতিসংঘে যে গেল, কি সম্মান, দেশের সম্মান বেড়ে গেছে ওনার জন্য। ওই কার্পেট ক্রস করে দৌড়ে সেলফি নিতে হয় নাই ওনার। ক্ষমতার লোভ, টাকার লোভ, নারী লোভ, কি না করেছে। আমরা কি বিএনপি কে দেখি নাই? একমাত্র জামাত যে দুইজনে মন্ত্রী ছিল, তাদের কোনো করাপশনের নাই এই দেশে। আমি বলছি বিএনপি কে এখনো সংশোধনের সময় আছে। আর জনগণকে বলবো, ভাই আপনারা দেশের মালিক, আপনারাই পারেন সবার ভাগ্য নিয়ন্ত্রণ করতে। আপনারা এই দলগুলোকে দেখবেন কারা কি করে, কারা, আমরা যারা পরীক্ষিত না তাদেরকে এইবার ভোট দেওয়া উচিত মানুষের, যে ওনারা তো চুরি করায় নাই, দেখি না ওনারা কি করে। ছোট ছোট দলকেও, এই যে মান্না বলেন, সাকি বলেন, ওনারা রাস্তায় ছিল না। আমি কি আয়না ঘর আর জেল সামনে রেখে কথা বলি নাই গত 17 বছর? আমি এই যে 5 আগস্টে পতন হলো, আমি 5 মে ঠিক 3 মাস আগে বলেছি মিডিয়ায় যে এই দলের পতন হবেই, এই দলের মাধ্যমেই হবে, তারাই তাদের পতন ঘটাবে, তাই ঘটিয়েছে। তো সুতরাং এক দেশে এক রাজা ছিল, তার এক মন্ত্রী দুষ্ট ছিল, খালি ঘুষ খেত। তখন তারে বললো তুই গিয়ে ওই নদীর পার বসে থাক, বেতন পাবি, তোর কোনো কাজ নেই। এক মন্ত্রীকে বসাই দিল। তখন সে ওই নৌকা ডাকে, একটা করে নৌকা ডাকে, বলে কি হয়েছে, তুই ঢেউ ভাঙছস, 10 টাকা দিয়ে যা ঘুষ, নাহলে আমি রাজারে বলে দিব যে তুই ঢেউ ভাঙছস। যে চুরি করবে, যে অন্যায় করবে, তাকে পদ বদলাই দিতে হয় না। তো সুতরাং আবার একটা কথা আছে যে খুব মারাত্মক কথা, আমি গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করি। এক রাজা বলছে আমি পুকুর বানাবো একটা দুধের। উজির বললো কোনো ব্যাপারই না, আগামীকাল এলান করে দিব, সারাদিন সবাই পুকুর কাটবে, সারা প্রজারা, আর রাতের বেলা এসে সবাই 1 ঘটি করে দুধ ঢেলে দিবে, একটা দুধের পুকুর। পরশুদিন আপনাকে আমি দেখাবো। পরশুদিন গিয়ে দেখে টলটলা পানির পুকুর। এগুলো আমাদেরকে, জাতিকে শেখানোর জন্য এই গল্প তৈরি হয়েছে। তো রাজা বললো উজির এটা কি হলো? হুজুর আমার দোষ। সে কিন্তু একা, আমার দোষ। কেন তোমার দোষ? আমি ভাবছিলাম সব প্রজারা তো দুধই দিবে, আমি পানি দিই। তো আমার মতো সবাই বুদ্ধিমান, সবাই পানি দিয়ে গেছে, কেউ দুধ দেয়নি। আমরা কিন্তু অনেকটা ওইরকম জাতি। আমি অবাক হই, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মালিক, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, উমুকরে ভোট দেওয়া যাবে না, ভোটটা পৌঁছে যাবে, মানে নষ্ট হবে, কাজে লাগবে না। আরে ভাই, ওইভাবে ভোট দিয়ে দিয়ে ভোটকে কাজে লাগান। এই কথা আমি শুনেছি যে ওরে ভোট দিয়ে লাভ নেই, তো পাস করে ওরে ভোট দিব না, কিন্তু লোকটা ভালো। সুতরাং আমরা যখন অন্যকে, আজকে আমি অনেক সমালোচনা এই সরকারের করতে পারবো, কিন্তু যেই অবস্থায় তারা দায়িত্ব নিয়েছে, তাদের একজনও প্রশিক্ষণ প্রাপ্ত না, কেউ অতীতে কোনো রাজনীতি করেনি। এইটুক তো ধৈর্য ধরতে হবে আমাদের। আরেকজন প্রশ্ন করেছে যে কক্সবাজারতে আসলে এখানে দাম বাড়ে, পুলিশ, জহুরি ভাই বিদেশ আছেন, উনি বুঝতেছেন না, যেখানে কোনো পুলিশ নাই, আর্মি দিয়ে পুলিশের কাজ করানো হচ্ছে। আর্মি কয়জন আছে? ডিস্ট্রিক্টের পরে উপজেলায় আর্মি যেতে পারে নাই। সুতরাং তারপরেও 2 জন এক্সাম্পলারি আর্মি অফিসার যেভাবে কাজ করছে, আপনি দেখেন কয়েকদিন আগে এই যে লেফটেন্যান্ট, নাম কি, লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্ঝর মারা গেল। কে মেরেছে? কারণ তার উপরে ব্রিগেড কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার সবই ওই দলের লোক, তারা দায়ী এটার জন্য। আজকে তাদেরকে বহিষ্কার করে কোর্ট মার্শাল করা উচিত। তো সুতরাং আমরা যদি খালি মনে করি আজকে পুলিশ নাই বলে একটা দলের বা কিছু দুষ্কৃতিকারী কাজ করছে যেখানে কেউ দেখার নাই, তাহলে এমন তো হতে পারতো একটা দল এটা করছে, ঠিক আছে, আমরা একটা দল ক্ষতি করে গেছে দেশের, আমরা ভালো, আমরা ভলান্টিয়ারের কাজ করবো। স্টুডেন্টরা করে নাই, ঢাকা শহর সুন্দরভাবে চালা নেয়, আপনারা বিদেশ থেকে দেখেন নাই, টেলিভিশনে দেখাচ্ছে যে ঢাকা শহর কিভাবে চলছে। সাধারণ মানুষ তো ভালো। আমাকে সেই দিন এক সিনিয়র অফিসার আমারে বলে, রাত 12:30, আমি রাওয়া থেকে আসতেছি, এই দিয়ে গুলশান দিয়ে, আমি বাড়ি ধারা থাকি, আমারে বলে দেশটা ভালো না, মানুষ ভালো না, চুরি ডাকাতি শুরু হয়ে গেছে। আমি বললাম না স্যার, এই যে দেখেন ফুটপাতে 3 জন ঘুমাচ্ছে, ফুটপাতে এনে ঘুমাচ্ছে না? বলে হ্যাঁ ঘুমাচ্ছে। আমি 10 তলায় ঘুমাচ্ছে, সবাই ধনী গরিব গুলশানে সবাই ঘুমাচ্ছে, একটা পুলিশও নাই। আছে কোন পৃথিবীতে কোন দেশ যেখানে পুলিশ থাকবে না কিন্তু জনগণ শান্তিতে আসছে? যতটুকু মারামারি কাটাকারি আপনারা দেখেছেন, এটা 2 দলের যে আগের যে রেষারেষি, তার কিছু প্রতিফলন।
সাধারণ মানুষ এই গোলমালের মধ্যে নাই, সাধারণ ছাত্ররা এই মারামারিতে নাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এই বাংলাদেশের মানুষ অত্যন্ত শৃঙ্খল, অত্যন্ত ভালো। দুইটি দল আমাদেরকে ক্ষতি করেছে। আজকে বিএনপির ব্যর্থতার জন্য আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছিল। তো আমি শেষ করছি, আমার এই প্রায় তাগিদ দেওয়া হয়। তো এখন আমাদেরকে বুঝতে হবে, আমি একটু আগে এই ডক্টর ইউনূসের ভাষণ শুনতেছিলাম জাতীয়, এই জন্য খুব মনোযোগ দিতে পারিনি এখানে, ওনার সরাসরি ভাষণটা দেখাচ্ছিল। এই ডক্টর ইউনূস এসে যে ভাষণ দিয়েছে, বক্তব্য রেখেছে, এটা তা কাকতালীয় কিনা জানি না। 24 তারিখে আমি প্রেস কনফারেন্সে গিয়ে বলেছিলাম যে ডক্টর ইউনূস দ্রুত জাতির সামনে একটা বক্তব্য রাখেন, একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে মানুষের সাথে। 25 তারিখে সন্ধ্যায় বক্তব্য দিয়েছে, আমি জানি না ডিবিও ছিল, গোয়েন্দা বাহিনীরা ছিল আমার কনফারেন্স, আমি জানি না ওনার কাছে মেসেজ গেছে কিনা। পরের দিন বিকেলের মধ্যে উনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা এখন পর্যন্ত বাংলাদেশে কোন সরকার প্রধান এত সুন্দর বক্তব্য রাখে নাই। আজকে জাতিসংঘে যে গেল, কি সম্মান, দেশের সম্মান বেড়ে গেছে ওনার জন্য। ওই কার্পেট ক্রস করে দৌড়ে সেলফি নিতে হয় নাই ওনার। ওখানে একটা ছেলেকে মাস্টার মাইন্ড বলাতে আমি মনে করি উনি তো রাজনীতিবিদ না, উনি আবেগ প্রবণ একটা মানুষ, এত বড় একটা বিপ্লব বিদেশে বসে দেখেছে। জনাব আফসার, ওইখানে মাস্টার মাইন্ড বলার বিষয়টা এসেছে এবং আওয়ামী পরিবারের একজন সদস্য কিন্তু ডক্টর ইউনূসের সাথে সেই মিটিং এ ছিলেন, যেটা ক্লিনটনের যেই মিটিংটা হয়েছে সেখানে ছিলেন তিনি আওয়ামী পরিবার। শেষ করলে আমি সময় দেবো, বাধা দিলে এর আগে আমি কথাগুলো বলতে পারিনি। আমি সেখানেই যাচ্ছিলাম। আওয়ামী পরিবারের সব লোক কি খারাপ? আওয়ামী লীগের এর আগে একটা টকশোতে আমি বলেছি যে দেখেন, আওয়ামী লীগ ব্যান করে, দলটা ব্যান করে, ওখানে আগে তো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর যে হাসিনা লীগ, আমি এটাকে আওয়ামী লীগ বলি না, হাসিনা লীগ এক। তো প্রতিষ্ঠানটা তো আছে, এর মধ্যে ভালো লোক নাই? আজকে যারা সারা বাংলাদেশে মাঠে ঘাটে চাঁদাবাজি করে নাই এমন লোক, তুই যে একটু আগে উদাহরণ দিয়েছি কিনা আপনাদের, না আগের টকশো দিয়ে দিয়েছি আমি জানি না, আমার কেন্দ্রে দাঁড়িয়েছিল মফিজুর রহমান খান, যে একটা ভোট সিল কেউ আপনার মারতে পারবে না। এই 2024-এ, 2018-তে আমার গ্রামে দিতে দেয় নাই। তো আমি বলছি যে ওনাকে মাস্টার মাইন্ড বলেছে। আপনি দেখেন উনি উদাহরণ দিয়ে দিয়েছে, শব্দগুলো কমপ্লিট শাটডাউন, এই যে নামগুলো দিয়েছে, আমি নিজে একটা উদাহরণ দিই, আমি ওনার প্রশংসা করছি না। একদম তুঙ্গে যখন আন্দোলন এবং 6 জন যখন হারুনের হোটেলে ভাত খাচ্ছে, তখন আমি উত্তরায় ফোন দিছি, 10-12 হাজার ছেলে মেয়ে একসাথে হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করছি তোমাদের এখানে লিডার কেন, আমি একটু কথা বলতে চেয়েছিলাম, এটা কিন্তু বাস্তব বলছি। ফোন দিয়ে বললাম যে আমার একটা লিডার, যে কোনো একজন লিডারকে দাও, স্টুডেন্ট লিডার, আমি কথা বলতে চাই। আমার ছেলে টরন্টোতে থাকে, তার ক্লাসমেটকে বলছি, সে বলল আঙ্কেল কেউ তো আমি পরিচিত না, আমি 2টা লোক 10,000-এর মধ্যে দেখছি, আগে কখনো দেখা হয়েছিল, একসাথে পড়ছি 2টা ছেলে, আর কেউ কাউরে আমরা চিনি না। আমি বললাম তাহলে এত বড় সমাবেশ হলো কিভাবে, কে এটা নেতা? আমরা তো তাদেরকে দেখি না, আমাদের কাছে একটা মেসেজ আসে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে মেসেজ, এই মেসেজটা ওই মাস্টার মাইন্ড দিয়েছিল যে ওই 6 জন যাক আছে, আমার মনে হয়। তো মাস্টার মাইন্ড যদি কাউকে বলা হয়, তাহলে কাউকে তো গা জ্বালা করা কথা। আরেকটা গ্যারান্টি দিই আপনাকে, এই 4 জনের কাউকে কালকে, হ্যাঁ শেষ করছি, কালকে আপনার এই 4 জনের মধ্যে একজনকে দেওয়া হোক, সমালোচনার ঊর্ধ্বে থাকবেন না কেউ না। বাংলাদেশের ইউনূস সাহেব নাই, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় বুড়ি কাটা দিয়েছে, সো সমালোচনা হতেই থাকবে, তাদের কাজ তাদেরই করতে হবে। আজকে যদি আমি সব খারাপ জিনিসটাই ভালো খুঁজে বের করি, আজকে ইলিশ মাছ যদি ওখানে না যেত, তাহলে এই যে চাঁদাবাজি হচ্ছে কক্সবাজারে, এটা পরিষ্কার হতো না। আজকে ওখানে 1100 টাকা বিক্রি করে, কিন্তু আরো একটা টেকনিক্যাল ব্যাপার আছে, ওদের 1100 টাকা, তাদের টাকার ভ্যালু কিন্তু আমাদের চেয়ে বেশি। আমি যতদিন শুনে আসছি এই ইন্ডিয়াতে 1 টাকায় যা পাওয়া যায় বাংলাদেশের 2 টাকা লাগে, তা তাহলে 11 দুগুণে 2200 টাকা, ইন্ডিয়ান রুপি যদি 11, আমাদের শেষ করতে হবে, আমরা প্রায় শেষ পর্যায়ে জানাব। তো এখন শেষ কথাটা হলো, মানুষ আমরা যারা, একটা সুযোগ এসেছে। আজকে দেখেন এই যে শহীদের হিসাব দিচ্ছে কোন দলে, এর হীরাভাই ভালো মনোযোগ দিয়ে শোনেন, এই যে শহীদের হিসাব দিচ্ছে, আমাদের এতজন শহীদ, আমাদের আহতর হিসাব দিচ্ছে না কেউ, কোন দল দিচ্ছে না। কারণ আহতরা জীবিত আছে, তার তো দায়িত্ব নিতে হবে, ওষুধ দিতে হবে, খাবার দিতে হবে, অথবা বলতে পারে যে আমি ওনার দলে না, আমার গুনতেছে। খালি মরে গেলে লাশ নিয়ে টানাটানি, শহীদ নিয়ে টানাটানি। খেয়াল করেন জগলুল ভাই বিদেশ থেকে আমি যে কথাগুলো বলছি, এগুলো বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি। কেন শুধু শহীদের হিসাব হচ্ছে? দল বলে আমার এতজন শহীদ হয়েছে, এতজন, আহত কতজন হয়েছে এটা বলে না কেন? এই জন্য। তো সুতরাং আমি মানুষ, বাংলাদেশের মানুষকে বলবো, সাধারণ মানুষ, এই যে 2টি 3টি বড় দল, এই দলের বেলা, এই জামাত, জাতীয় পার্টি,
আওয়ামী লীগ, বিএনপি 4টা দলই তো ক্ষমতায় গিয়েছিল, জামাত আংশিক। এই 4টা দলের যে বাইরে কর্মী ছাড়া যে লোকগুলো আছে এরা কি খারাপ? এরা অনেক ভালো মানুষ। তাদের বিবেচনা করতে হবে আগামী ইলেকশনে কাকে ভোট দিতে হবে। সেই ভোট যদি ভুল দেয়, ওই যে দুধ দিতে গিয়ে যদি পানি ঢালেন, কেউ ফেল করবে বলে যদি ভোট না দেন, তাহলে আপনারাই আবার পস্তাবেন।